হ্যালো বন্ধুরা, আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আছে যেগুলো শেয়ার করার রয়েছে, তাই এক এক করে সবকটা আপডেটই শেয়ার করব, কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওতে একটা লাইকও করে রেখো। তো প্রথম যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রেফারি রাহুল কুমার গুপ্তা একা হাতে এই রেফারি মানে আমাদের বিশ্বসেরা রেফারি, তিনি কিন্তু দুটো ভালো টিমকে পুরোপুরি তছনছ করে দিল বর্তমান সময়ে দাঁড়িয়ে। কি করে, কেন এই কথা বলছি সেটাই এই ভিডিওতে বলবো। তো দেখো, মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান এসজি ম্যাচে কতগুলো প্লেয়ার দেখেছে সেটা আশা করি তোমরা সবাই দেখেছো। লাল কার্ড, ইয়েলো কার্ড, মানে কার্ডের ছড়াছড়ি ছিল সেই ম্যাচে। তো সেখানে প্রথমত মুম্বাই সিটি এফসি দলের কথাটা বলি। গতকাল কেরালার এগেনস্টে 2-0 গোলে হেরেছে। কেন হেরেছে? কেরালা যতটা শক্তিশালী দল, মুম্বাই সিটি এফসি দলও কিন্তু ততটাই শক্তিশালী দল। তো সমানে সমানে ফাইট হবে আমরা জানতাম, কিন্তু সমানে সমানে ফাইট কিন্তু হয়নি, কারণ মুম্বাই সিটি এফসির ডিফেন্স খুবই নড়বড়ে ছিল, যার কারণে কেরালা ব্লাস্টার এফসি দল মানে তাদের আক্রমণ দিক দিয়ে অনেকটাই ভালো খেলেছে। সব দিক দিয়েই কেরালা ব্লাস্টার এফসি দল মুম্বাই সিটি এফসি দলের থেকে অনেকটাই ভালো খেলেছে। কিন্তু মুম্বাই সিটি এফসি দল কেন ভালো খেলতে পারেনি? তাদের ডিফেন্সে দেখো, রেড কার্ডের জন্য আকাশ মিশ্রা নেই, রাহুল ভেকে নেই, তার পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টের মতো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ারও নেই। মানে বুঝতে পারছো যে ফরমেশনে কীরকম কী পরিবর্তন করতে হয়েছে মুম্বাই সিটি এফসি দলের কোচকে। একদম আনএক্সপিরিয়েন্স ফুটবলারদেরও খেলাতে হয়েছে, যেখানে মেহতাব সিংকে একদম লেফট ব্যাক পজিশনে খেলাতে হয়েছে, রাইট ব্যাক পজিশনে একটা বাচ্চা ছেলেকে খেলাতে হয়েছে, মানে ইয়ং প্লেয়ারদের খেলাতে হয়েছে। তারপর তিরি খেলেছে ডিফেন্সে, তার জায়গায় ঠিক জায়গায় খেলেছে, কিন্তু রস্তিন গ্রিফিথ খেলতে পারিনি। মোটামুটি মাঝ মাঠেও কিন্তু তেমনভাবে ভালোভাবে তৈরি করতে পারেনি সেই সেটিং জিনিসটা বা পরিকল্পনা অনুযায়ী যে ফরমেশন, সেটা কিন্তু তৈরি করতে পারেনি মুম্বাই সিটি এফসি দলের কোচ, কারণ তার হাতে প্লেয়ার নেই। আর কেন নেই? ওই রেড কার্ড, ইয়েলো কার্ড দেখে দেখে প্লেয়ার সাসপেন্ড। মানে আগামী এরকম 2 থেকে 3টে ম্যাচ এরকম ফেস করতে হবে মুম্বাই সিটি এফসির কোচকে। তো এই জিনিসটা কেন হয়েছে? এই রাহুল কুমার গুপ্তার জন্যই হয়েছে। অনেক কটা কার্ড দিয়ে দেখিয়েছে এবং এই মুম্বাই সিটি এফসি দলকেও বর্তমান সময়ে তিনি শেষ করে দিয়েছেন। আর মোহনবাগানের কথা যদি বলি, মোহনবাগান দলের কোচকে নিয়ে আমরা এত কথা বলছি যে কোচ ভালো না, কি করছে, গোয়ার কাছে ম্যাচ হেরে গেল। তো তোমরা যদি সেদিন দেখো, মোহনবাগান কোচের কাছে কটা প্লেয়ার অ্যাভেলেবেল ছিল? ফার্স্ট প্লেইং 11-এর 8জন গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি পাননি। 8জন গুরুত্বপূর্ণ প্লেয়ার। হ্যাঁ, তার শুরুতেই প্রথমে ভুল হয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপ প্লেয়ার তিনি নেয়নি। তো এই ব্যাকআপ প্লেয়ার নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে। তো তিনি পায়নি আশিস রায়কে, হেক্টর ইউস্টে, তারপর আরও অনেক প্লেয়ার রয়েছে, লিস্টন কোলাসো। মাঝ মাঠেও তেমনভাবে তিনি কোনো কিছু ঠিকঠাক করে কিন্তু করতে পারেনি, যার কারণেই ওই গোয়ার কাছে মোহনবাগান দল ম্যাচটা হেরেছে। আর কেন তিনি প্লেয়ার অ্যাভেলেবেল পাননি? প্রথমত তার চোটের জন্য তো তিনি এখানে মার খেয়েই যাচ্ছেন। তার পাশাপাশি এই যে মুম্বাই সিটি এফসির এগেনস্টে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে রাহুল কুমার গুপ্তা এতগুলো কার্ড মোহনবাগান দলের এগেনস্টে মানে মুম্বাই সিটি এফসি দলের প্লেয়ারদেরও দেখিয়েছে, আবার মুম্বাই সিটি এফসির এগেনস্টে মোহনবাগান দলের প্লেয়ারদেরও দেখিয়েছে। তো মানে পুরোপুরি শেষ করে দিয়েছে দুটি দলকে এক রেফারি, মানে বিশ্বসেরা রেফারি রাহুল কুমার গুপ্তা। তো এই জন্যই বললাম, মানে এখন সেরা দুই টিম যে কিনা গোয়ার কাছে হারলো, আবার কেরালা ব্লাস্টার এফসির কাছে হারলো। আর এদের এগেনস্টে যদি পুরো পূর্ণ শক্তিশালী দল মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি পেতো, তাহলে অবশ্যই একটা ভালো ম্যাচ আমরা দেখতে পেতাম। হ্যাঁ, ওয়ান সাইড ম্যাচ হতো না, সমানে সমানে দুদিক থেকেই আক্রমণাত্মক ফুটবল আমরা দেখতে পারতাম, বা ম্যাচটা একটু অন্যরকম হতো, হাই ভোল্টেজ হতো, কিন্তু সেটা হয়নি এই একটা কারণেই। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসি মোহনবাগান দলের যে আপডেটটা শেয়ার করব, যে ব্যাকআপ প্লেয়ার নিয়ে কী পরিকল্পনা রয়েছে। তো দেখো, ডিফেন্স সব দিক দিয়ে ঠিক থাকলেও মাঝমাঠার ডিফেন্স কিন্তু খুবই নড়বড়ে রয়েছে। সব দিকের ভালো প্লেয়ার নিয়েছে, মানে আক্রমণ ভাগে তো সব ঠিকঠাক প্লেয়ার নিয়েছে। হ্যাঁ, তারা ভালো খেলতে পারছে না বা গোল করতে পারছে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্লেয়ার তো সেই জায়গায় আছে, ব্যাকআপও রয়েছে এবং মেন প্লেয়ারও আছে। তো সেই অনুযায়ী ডিফেন্সে কিন্তু কোনোরকম ব্যাকআপ নেওয়া হয়নি, কারণ তুমি যদি দেখো তাহলে সুভাশিস বোসের ব্যাকআপ নেই। সুমিত রাঠি একজন সেন্টার ব্যাক, ঠিক আছে, সে ডিফেন্সে খেলতে পছন্দ করে, সে লেফট ব্যাক পজিশনে অতটাও আর কি পারদর্শী নয়, যেটা আর কি প্রীতম কোটাল রাইট ব্যাক এবং সেন্টার ব্যাকে খেলতে পারতো। বাট সেখানেও কিন্তু কোনোরকমভাবে সুভাশিস বোসের ব্যাকআপ নেই, আর আশিস রায়ের ব্যাকআপও কিন্তু নেই। এতদিন আমরা ভেবেছি যে আশিস রায়ের ব্যাকআপ হিসেবে খেলে নিতে পারবেন হামতে বা রবিন রানা, কিন্তু এদেরকে তেমন একটা ভরসাও করতে পারছে না জোয়ান ফান্ডো, এবং খেলার সুযোগও দিচ্ছে না। আর হামতে যেটুকু সুযোগ পাচ্ছে সেইটুকু সুযোগেও তেমন একটা কিছু করতে পারছে না। তাই আশিস রায়
প্লেয়ারেরও একটা ভালো ব্যাকআপ রাখতে হবে। তো সেই অনুযায়ী অনেক টিমে অনেক ব্যাকআপ প্লেয়ার রয়েছে যারা নিয়মিত সুযোগ পাচ্ছে না, যেরকম হীরা মণ্ডল, নারায়ণ দাস, সঞ্জীব স্টালিন, আরও অনেক প্লেয়ার আছে। আর কেরালা ব্লাস্টার্সের কথা যদি বলি তাহলে দেখো প্রীতম কোটাল আছে, প্রবীর দাস আছে, আর এইদিকে নওচাঁদ সিং রয়েছে, তার পাশাপাশি সন্দীপ সিং রয়েছে, আরও প্লেয়ার মানে দুটো ম্যাক্সিমাম দুটো করে প্লেয়ার আছে ওই এক পজিশনে খেলার জন্য। তো এরকম পজিশনে খেলার জন্য দুটো করে প্লেয়ার কিন্তু মোহনবাগান দলে নেই। তোমরা স্কোয়াডটা পুরো ভালো করে দেখলে পারেই বুঝতে পারবে। তো সেই অনুযায়ী ব্যাকআপ প্লেয়ার নিতে হবে, আর এই ব্যাকআপ প্লেয়ার নেওয়ার জন্য ইতিমধ্যেই চিন্তাভাবনা পরিকল্পনা শুরু হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিন্তু এক একটা করে ব্যাকআপ প্লেয়ার নেওয়া হবে। হয়তো 8 জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে না আসলেও আগামী মরশুম শুরু হওয়ার আগে সামার ট্রান্সফার উইন্ডোতে প্রতিটা জায়গায় ব্যাকআপ প্লেয়ার, প্রতিটা জায়গায় ভালো ভালো প্লেয়ার কিন্তু নেওয়ার চিন্তাভাবনা করছে। আর এখন থেকেই মোটামুটি একটা দল গোছানো ভাব কিন্তু শুরু হয়ে গেছে, কারণ সিজনের মাঝপথ চলে এসছে এবং বাকি সিজনটায় ভালো ফাইট দিতে হবে, তারপর আবার নতুন সিজন শুরু হবে। আর যে লক্ষ্য নিয়ে এই মরশুমে মোহনবাগান দল খেলেছিল সেই লক্ষ্যে কিন্তু মোটামুটি হতাশ হয়ে গেছে, বা আমরা সবাই হতাশ। তো সেই অনুযায়ী ব্যাকআপ প্লেয়ার নিয়ে কিন্তু বড়সড় চিন্তাভাবনা চলছে। ভালো ভালো কিছু ব্যাকআপ প্লেয়ার কিন্তু মোহনবাগান দল নিতে চলেছে। এবার হামিলের যে আপডেটটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে হামিলের সাথে মোহনবাগান দলের এই মরশুমের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সেই অনুযায়ী হামিলকে মোটামুটি ধরে রাখার চিন্তাভাবনা মোহনবাগান দলের নেই, তাই হামিলের পরিবর্তন কিন্তু খুঁজছে। মানে হামিল বাদে অবশ্যই ডিফেন্স তো নিয়ে আসতেই হবে, ডিফেন্ডার নিয়ে আসতে হবে। তো সেই অনুযায়ী ভালো পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে। আর আমার যা মনে হয় যে হেক্টর ইউস্টেকেও মোহনবাগান দল রাখবে না, তার যা পারফরমেন্স। কিন্তু হামিল যতটা ভালো খেলে হেক্টর ইউস্টের থেকেও মোটামুটি ভালো খেলছে তিনি। তার যা পারফরমেন্স দেখলাম আমরা এতদিন ধরে দেখে আসছি, সেই অনুযায়ী হেক্টর ইউজটাও কিন্তু মিডিয়াম, ঠিক আছে, একদম হাইও না একদম কমও না, এরকম আর কি ব্যাপার। তো এই ডিফেন্স কিন্তু রাখছে না মোহনবাগান দল, এইটুকু পুরোপুরি কনফার্ম। ইতিমধ্যেই ডিফেন্স খোঁজা শুরু হয়ে গেছে, মানে ডিফেন্ডার খোঁজা শুরু হয়ে গেছে। আর অপরদিকে সাদিকিউর ব্যাপারটা যদি বলি তাহলে সাদিকিউ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে অনেক জায়গায় তোমরা খবরের নিউজ যে খবরের কাগজ রয়েছে সেখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে সাদিকিউর পরিবর্তন কিন্তু খুঁজছে। এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সাদিকিউকেই বিদায় জানাতে চাইছে মোহনবাগান দল, বা চলেছে, এরকমটাই খবর রয়েছে। এবার দেখা যাক কি হয়, একটা স্ট্রাইকার আসে নাকি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার আসে। কিন্তু অনেকদিন ধরেই তোমাদেরকে বলে আসছি যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার নেওয়ার চিন্তাভাবনাই রয়েছে, বাট পরবর্তী সময়ে হুট করে চিন্তাভাবনা বদলেও যেতে পারে, প্ল্যান বদলে যেতে পারে, কারণ সব কোচের কথাই সব কিছু হচ্ছে, মানে কোচের ডিসিশন অনুযায়ী প্লেয়ার আনা হয়েছে। তো সেই অনুযায়ী কোচ যা বলে সেটাই ম্যানেজমেন্ট করার চেষ্টা করে। তো এবার দেখা যাক। তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিও।